নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আগামীকাল এনডিএ বৈঠকের আগে নবান্নে শুভেন্দু সাক্ষাতে সুদীপ। ঠিক ছিল মঙ্গলবার দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় আগামীকাল দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই অবস্থায় এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমবার পৌঁছে গেলেন নবান্নে। পৌঁছে তো গেলেন, কিন্তু কি নিয়ে বৈঠক করলেন জানবো সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, কি নিয়ে বৈঠকটা এখনো স্পষ্ট না হলেও আগামীকাল তুমি জানো যে এনডিএ এর সঙ্গে মূলত বৈঠক রয়েছে এনসিপিআই নেতাদের, সাংসদদের, এবং আগামীকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল যে ঠিক তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করলেন। এখন আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন না, যেহেতু তার সফর বাতিল হয়েছে, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই সাংসদ তিনি নিজেই চলে এলেন। খুব স্বাভাবিকভাবে তাদের এই বৈঠক রাজনৈতিক মনের কাছে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ। এদিকে এফআইআর প্রত্যাহার না করলে ফের আন্দোলনের সিজেপি। কাল থেকে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারি। সরকারের তরফে এখনো লিখিত না দেওয়ার অভিযোগ সিজেপির। এদিকে দিল্লি পুলিশের ফেস রিকগনিশন সিস্টেম ধরা পড়েছে। সিজেপি বিক্ষোভে 2837 জন অপরাধী অংশ নিয়েছে। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। মঙ্গলবার থেকে আবারও আন্দোলনে ককরোচ জনতা পার্টি। 24 ঘন্টায় এফআইআর প্রত্যাহার না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার সহ শনিবার ছাত্রদের 3 দফা দাবি মেনে নেয় কেন্দ্র সরকার। जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं, उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। ट्यूसडे तक जो गारंटी है सरकार के तरफ से इन राइटिंग ये एफआईआर्स के बारे में और इन एनी फ्यूचर एक्शन के बारे में वो हमें मिल जाएगी। এরপরই সরকারের উপর আস্থা রেখে 1 মাসের ওপর চলা আন্দোলনে ইতি টানে ককরোচ জনতা পার্টি। কিন্তু সরকারের দেওয়া সেই সময়সীমা শেষের আগে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের। এর মধ্যে দিল্লি আন্দোলন নিয়ে সিআরপিএফ এর অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, 20 জুলাই এক র্যাব জওয়ান 7 রাউন্ড ছড়া গুলি চালান। বিক্ষোভকারীদের লক্ষ্য করে 5 রাউন্ড ছড়া ফায়ার করা হয়। শুধু তাই নয়, বিহারের সিওয়ানে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিষেক প্যাটেল নামে এক জওয়ান AK-47 হাতে এগিয়ে চলেছেন। বিহারে নিট পেপার লিক কাণ্ডের প্রতিবাদে চলা বিক্ষোভে AK-47 থেকে শূন্যে গুলি করায় তাকে সাসপেন্ড করা হয়। इस पे लोग जा सकते हैं जिनके पास भी पिक्चर्स है और वीडियोस है उनके साथ हो रहे ब्रुटैलिटी का उस दिन के रिलेटेड या उसके बाद भी अपलोड करे, अपना स्टोरी लिखे, इसको लीगल प्रोसेस के थ्रू आगे बढ़ाएगा। এই পরিস্থিতিতে যে পুলিশের বিরুদ্ধে ছাত্রদের উপর দমন পীড়নের অভিযোগ ওঠে তা নথিভুক্ত করতে ওয়েবসাইট খুলল সিজেপি। हद हो गई है ये। इन्होंने अभी भी एफआईआर दर्ज की है स्टूडेंट्स के खिलाफ, शायद कल रात को या आज सुबह, बिहार में, बंगाल में। तो ये अपनी आदतों से बाज तो आए नहीं है। पहले AK-47 आर दीस टेररिस्ट, व्हाट इज रॉन्ग विद दिस? इस प्रकार के दुष्प्रचार के माध्यम से राहुल गांधी और कांग्रेस पार्टी पूरे देश में अफरा तफरी का माहौल, अराजकता का माहौल, एनार्की का माहौल क्रिएट करना चाहते हैं। ये बहुत ही आपत्तिजनक है। এদিকে দিল্লি পুলিশের ফেস রিকগনিশন সিস্টেমে ধরা পড়েছে। সিজেপি বিক্ষোভে 2873 জন অপরাধী অংশ নিয়েছিল। শনাক্ত হওয়া এই অপরাধীদের একাংশ ডাকাতি, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদের নামে তাণ্ডব। সাংবাদিকদের মার, গুন্ডামি, পথে নেমেই প্রতিবাদ জানিয়েছে বিজেপি। একই রুটে তিরঙ্গা যাত্রা বিজেপি। মিছিল হলো দক্ষিণ কলকাতাতেও। শুক্রবার গুন্ডামিতে ধৃতদের মধ্যে 5 জনকে নিয়ে হয় পুনর্নির্মাণ। দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং সেকুয়ার বাকুলা জেগে উঠেছে। শুক্রবার যে রুটে গুন্ডামি তাণ্ডব চলল, সোমবার সেই রুটেই হলো বিজেপির তিরঙ্গা যাত্রা। নিটের প্রশ্ন ফাঁসকে সামনে রেখে আন্দোলনের নামে গুন্ডামি চলেছিল ধর্মতলায়। মার খান সাংবাদিকরা, আক্রান্ত হয় টিভি9 বাংলা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল। তারই প্রতিবাদে উত্তর কলকাতায় বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা হলো। শিয়ালদা স্টেশন থেকে শুরু করে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি, SN ব্যানার্জি রোড হয়ে মিছিল পৌঁছয় জরিনা ক্রসিংয়ে।
দক্ষিণ কলকাতাতেও বিক্ষোভ প্রতিবাদ বিজেপি। গোলপার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিল হয়। পথে নামলো বিজেপি, উত্তর কলকাতা বিজেপি, এবং দেখা যাচ্ছে যে ককরোচ অর্থাৎ কিনা আরশোলা হাতে নিয়ে এবং হিট অর্থাৎ কিনা আরশোলা মারা স্প্রে হাতে নিয়ে তারা মিছিলে রয়েছেন। আমরা আমাদের ঘরেই আরশোলা রাখি না, আর সারা দেশে আরশোলাগুলো ঘুরে বেড়াচ্ছে, সেটা তো রাখা যায় না। বিজেপির অভিযোগ, সিজেপিকে সামনে রেখে বিরোধীরা হিংসায় মদত দিয়েছে। শিখণ্ডী করা হচ্ছে ছাত্রদের। देश विरोधी एलिमेंट्स अगर अपना एजेंडा सामने रखकर हमारे स्टूडेंट्स को विभ्रांत करके देश को डिस्टेबलाइज करने का कोशिश करेंगे, वो हम हरगिज होने नहीं देंगे। এখানে সিজেপি বলে কিছু নেই। ইন্ডি যেমন একটা জোট করেছিল, এদের জোটের নতুন নাম হচ্ছে ককরোচ। এরা সবাই ইন্ডি। শুক্রবারের গুন্ডামির পরই একে একে গ্রেপ্তার করা হয় 16 জনকে, যাদের সঙ্গে ছাত্রদের আন্দোলনের বিন্দু বিসর্গ সম্পর্ক নেই। ধৃত 5 জনকে নিয়ে এদিন পুনর্নির্মাণ করে হেয়াস্ট্রি থানার পুলিশ। খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে, খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে। সেই আক্রোশ যে সাংবাদিক নিগ্রহ করেছিল, আমাদের সহকর্মীদের আঘাত করেছিল। সাংবাদিকদের ওপর হামলা নিয়ে এদিন ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, বিগত জমানায় বারবার সাংবাদিকরা আক্রান্ত হলেও কোনো পদক্ষেপ করেনি তৃণমূল সরকার। সকালবেলা পুলিশের সঙ্গে গটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এর পরেও আমার মনে হয় না সংবিধানের 4র্থ স্তম্ভের প্রতি বিজেপি সরকারের মনোভাব আলাদা করে সার্টিফিকেট আমার দেওয়ার দরকার নেই। গুন্ডামির প্রতিবাদ জানাতে অহিংসভাবেই প্রতিবাদ। আরেক আন্দোলনের সাক্ষী থাকলো শহর কলকাতা। সুমন, সুপ্রিয়, সায়ন্ত, কৌস্তবের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে হিঙ্গলগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির ওপর ডিম হামলা জনতার। দুপুর থেকে বিক্ষোভের জেরে ব্লক অফিসে আটকে ছিলেন হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী। সন্ধ্যের পর পুলিশ উদ্ধার করে ব্লক অফিস থেকে বের করতেই তৃণমূল নেতা শাহিদুল্লাহ গাজীকে লক্ষ্য করে পচা ডিম ছুঁড়তে থাকে জনতা। বেধড়ক মারধরও করা হয় তৃণমূল নেতাকে। কোনো রকমের ঘটনাস্থল থেকে শাহিদুল্লাহ গাজীকে উদ্ধার করে নিয়ে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই যার বিরুদ্ধে অভিযোগ শাহিদুল্লাহ গাজী, ঠিক কি অভিযোগ এনার বিরুদ্ধে? নূর আলম জানাবে। নূর, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী দীর্ঘদিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। তারপর যখন এলাকাবাসীরা জানতে পারেন যে আজ তিনি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি এসছেন, তারপর কিন্তু এলাকাবাসীর এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা দীর্ঘক্ষণ কিন্তু ওই হিঙ্গলগঞ্জ বিডিও অফিসের মধ্যে আটকে রাখে। তারপর কিন্তু যখন ঘন্টার পর কিন্তু পুলিশি ঘেরাটোপে যখন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতাকে বার করা হয়, তখনই কিন্তু তাকে লক্ষ্য করে ডিম, জুতো থেকে শুরু করে একেবারে কিল, চড়, ঘুটি কার্যত গণধোলা দিলেন সাধারণ মানুষ। একেবারে এই নেতার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় জমি দখল থেকে শুরু করে আবাস যোজনার নাম করে তোলাবাজি, বিভিন্ন সময় কিন্তু তোলাবাজির অভিযোগ রয়েছে। প্রতিবেশীরা জানে পাড়ায় আসা লোকটি গাড়ির টায়ার চালিয়ে সংসার চালায়, টায়ার সারিয়ে। কিন্তু বাজার খারাপ হয় মালয়েশিয়া যায়। বিদেশে যাওয়ার নাম করে সেই কিনা মানব পাচার করত। শ্রমিক বিদেশে পাচারের অভিযোগে দুর্গাপুরের এক বাসিন্দাকে গ্রেপ্তার করলো এনআইএ। শুনেছি কি মালয়েশিয়া গিয়েছিল, আমি একবার জিজ্ঞেস করেছিলাম তো বললাম মালয়েশিয়াতে কাজ করি। ভাড়াটে হিসেবে এই পাড়াতেই 4 বছর বাস গোলাম জামার। পাশের বাড়ির লোকজনও গোলামের সম্পর্কে তেমন একটা জানতেন না। পাড়া প্রতিবেশীদের কাছে যে লোকটিকে নিয়ে নানা ধোঁয়াশা, সেই দুর্গাপুর শহরের নিউ স্টিল পার্কের বাসিন্দা। গোলাম জামাকে জালে তুলল জাতীয় তদন্তকারী সংস্থা। মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হলো গোলামকে। আগে কোনো বুঝতে পেরেছেন কিছু, এই লোকটা কিছু সন্দেহ? না, ওরকম দেখে লোকটা বোঝা যেত না, কারোর সঙ্গে ওরকম সম্পর্ক নাই এর। একা থাকতো, এই রুমটা যেরকম গেটটা বন্ধ আছে এরকম গেট সারাদিন বন্ধ থাকবে। সোমবার সকালে পাড়ায় পুলিশের বড় দলের সঙ্গে তদন্তকারী অফিসারদের দেখে চমকে যান নিউ স্টিল পার্কের বাসিন্দারা। গত বছরের ডিসেম্বর মাসে একটি মামলার ভিত্তিতে তদন্তে নামে এনআইএ। সূত্রের খবর, ছত্তিশগড়ে মানব পাচারের মামলায় গোলামের নাম উঠে আসে। অভিযোগ, ওই রাজ্য থেকে সে বিদেশে বেআইনিভাবে শ্রমিক সরবরাহের কাজ করত। মাস 6 আগে গোলাম যায় মালয়েশিয়ায়। সেখান থেকে ফিরে মোবাইলে সিম কার্ড বদলে ফেলেও শেষ রক্ষা হলো না। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এনআইএ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার মধ্যে রয়েছে মানব পাচারের মতো গুরুতর অভিযোগ।
नाम क्या है वो भी नहीं हम कहने वाले। भाड़े में रहते हैं? हाँ, किराए पे। कितने दिन आए थे? ये कितने दिन पहले यहाँ पर आए? 2-3 साल से शायद है, उसे कोई इंट्रोडक्शन नहीं है मेरा। এখানে চার দোকানে ওরকম চার দোকান চলছে না, তো ছেলেগুলো ইংলিশ স্কুলে পড়ে তো চলে গেছে মালয়েশিয়া কাজ করতে পয়সা কামানোর জন্য। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে দিল্লি। যে বাড়িতে ভাড়ায় থাকতো গোলাম, তার মালিক থাকে বিদেশে। কার সঙ্গে যোগাযোগ করে গোলাম দুর্গাপুরে আস্তানা গাড়ল, বাংলায় কেউ এর সঙ্গে যুক্ত কিনা, কেন দুর্গাপুরকেই বেছে নিয়েছিল গোলাম, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে গোসাবায় পুকুর অস্ত্র ভান্ডার, ফের উদ্ধার বন্দুক কার্তুজ, ধৃত তৃণমূল নেতা ঝোড়ো ঢালিকে সঙ্গে নিয়ে তল্লাশিতে উদ্ধার অস্ত্র। এলাকা দাপুরের তৃণমূল নেতা ঝোড়ো ঢালি এখন পুলিশের হেফাজতে। জেরায় পুকুরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানান তিনি। এরপরেই ধৃতকে সঙ্গে নিয়ে তার বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি চালায় গোসাবা থানার পুলিশ। 2টি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওরা দেখলো যে এই অস্ত্রগুলো সব ইলেকশনের পর্বে যে ব্যবহার করার জন্য রেখেছিল, ইলেকশনকে জেতার জন্য রেখেছিল, কিন্তু যখন দেখলো যে আর কিছু পাচ্ছে না, কিছু ইউজ করতে পারছে না, তারা এইসব প্রত্যেকটাই ডোবা টোবা খালে টালে ফেলে দিয়েছে বস্তাবন্দি করে। এটা ভয়ানক খবর। এবং এগুলো প্রত্যেকটা জিনিস পুলিশ অফিসারদেরকে, যারা লোকাল পুলিশ আছেন তাদেরকে কিন্তু বার করতে হবে যে কোন লেভেল থেকে এইগুলোকে ফেলা হয়েছে এবং তারা কারা, লোকাল কারা এগুলো ফেলেছে। এদিকে রাজ্যে বড় সড়ো প্রশাসনিক রদবদল, একসঙ্গে 99টা ব্লকে বিডিও বদল। রাজ্যে পালা বদলের পর এই প্রথম একসঙ্গে এতজন বিডিওকে বদলি করা হয়েছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এটা কি রুটিন বদলি? দেখো, অবশ্যই প্রশাসনিক সূত্রে তেমনটাই দাবি করা হচ্ছে যে এটা রুটিন বদলি। তবে যেহেতু নতুন সরকার এসেছে আর সেই সরকার তার মতো করে টিম তৈরি করবে, এটাই স্বাভাবিক। এবং তার সঙ্গে সাযুজ্য রেখেই এই বদল। মূলত একেবারে জুনিয়র এই মুহূর্তে যারা প্রবেশন পিরিয়ড ছিলেন, সেই একটা বড় অংশের WBCS অফিসার এক্সিকিউটিভদের দায়িত্ব দেওয়া হলো 2025 ব্যাচ, 2024 ব্যাচ, এবং তার পাশাপাশি তুলনামূলক কিছুটা সিনিয়র 2018, 19 এবং 21 ব্যাচের যারা রয়েছেন তারাই বিডিও হিসাবে দায়িত্ব সামলাবেন। এবং এটা কিন্তু একেবারে পাহাড় থেকে সাগর, যে তালিকা আমাদের হাতে রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পাহাড় থেকে সাগর, অর্থাৎ যেমন ভাবে দক্ষিণ 24 পরগনা রয়েছে ঠিক তেমন ভাবে কালিম্পং রয়েছে, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সর্বত্রই বদল করা হয়েছে। এবং প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে যে আরো বেশ কিছু জায়গাতে কিন্তু এই বদল আসন্ন রয়েছে। তার কারণ বেশ কিছু অফিসার তারা সিনিয়র হয়ে যাচ্ছেন, ফলে তাদের পদোন্নতি ঘটছে। আবার নতুন যারা পাশ করে আসছেন তারা নতুন করে তাদের কর্মজীবন শুরু করবেন এই বিডিওর মধ্যে দিয়ে। এবং মূলত সে কারণেই তরুণ এবং কিছুটা প্রবীণ তাদেরকে মিলিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। ধন্যবাদ। ফিরে এলাম ব্রেকের পর। রাজ্যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন, সোমার কাছ থেকে জানবো। সোমা, দেখো, আমি তোমাকে আগে এই প্রকল্পে কি কি সুবিধা থাকছে সে বিষয়টা বলি। এটি হচ্ছে যে বছরে প্রতি পরিবার সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হবে এবং পরিবারের সদস্য সংখ্যার কিন্তু কোনো সীমাবদ্ধ নেই। অর্থাৎ সেই পরিবারের 1 থেকে 10 জনও হতে পারে, অর্থাৎ সংখ্যার কোনো বদ্ধতা কিন্তু এখানে নেই। এবং আগে থেকে থাকা আমরা দেখেছি যে বেসরকারি মেডিক্লেমের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু বাধ্যবাধকতা থাকে যে এই ধরনের রোগ হলে তারা টাকা দেবে না, কিন্তু এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আগে থেকে থাকা প্রি এক্সাইটিং রোগের চিকিৎসাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। সরাসরি সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালগুলোতে ক্যাশলেস চিকিৎসা। ধন্যবাদ।